আজ 11 জুন বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। যে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছিলেন, আজ আবার সেই কংগ্রেসেরই দরজায় মমতা। রাজনৈতিক মহলে জোর বিতর্ক। খাসতালুক দক্ষিণ কলকাতাও হাতছাড়া মমতার। বিদ্রোহী শিবিরে মালা রায়, সায়নী ঘোষ সংখ্যা কত দাঁড়ালো? মুখ্যমন্ত্রী শুভেন্দু হাতে রাখলেন কোন কোন দপ্তর? নতুন মন্ত্রীরা এবার পেলেন কোন দপ্তর? এক নজরে রাজ্যের মন্ত্রিসভার পূর্ণ তালিকা। রাহুলকে দেশের নেতা মানার শর্ত। মমতার পুরনো দলে ফেরার জল্পনায় শুভঙ্করের মন্তব্য ঘিরে তোলপাড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের দিনই বসল নতুন ফ্লেক্স। দীঘার মন্দির চত্বরে জুড়ল সাংস্কৃতিক কেন্দ্র। গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। 3000 নয়, মাসে 4000 টাকা। বেকার গ্র্যাজুয়েটদের জন্য নয়া ভাতা ঘোষণা রাজ্যের। বন্ধ নয়, এবার স্বচ্ছতা। লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতা নিয়ে বড় আপডেট। কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল, জবাব এড়ালেন অধীর। কড়া মন্তব্য আব্দুল মান্নানের। টাটাকে রাজ্যে ফেরাতেই হবে। শিল্পমন্ত্রী হওয়ার পরেই বড় ঘোষণা তাপস রায়ের। রাহুল ও অভিষেকের 1.5 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক। জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ। 2000 টাকা মাইনের বাসন মাজার কাজ থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির উত্থানের গল্প। কাকমারি সীমান্তে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ। কলকাতা বিমানবন্দরে নামলে গ্রেপ্তার অভিষেক, জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না, আমি শেষ কথা। সব্যসাচীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষোভের আগুনে জন্ম সরকার বিরোধী আন্দোলনে আরশোলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। দায়িত্ব পেয়েই বার্তা স্বপন দাশগুপ্তের। টাকার বিনিময়ে চাকরি নয়, মেধার জয় হবে। স্বচ্ছ নিয়োগে ডেডলাইন উচ্চশিক্ষামন্ত্রীর। রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের 5 লাখ, দেখে নিন। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে তৃণমূলের নতুন ব্লক নিয়ে জল্পনা। মালদায় মাসের পর মাস স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক, অভিযোগে চাঞ্চল্য। তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন ভোটারেরও শুনানি। বাংলায় আবার দীর্ঘ লাইন, কাটানি এসআইআর আতঙ্ক। 100 দিনের কাজ শুরু হতেই খুশির হাওয়া, স্বস্তিতে শ্রমিক পরিবার। রাম মন্দিরের দানের কোটি কোটি টাকা চুরি, অযোধ্যায় তোলপাড়। বড় বড় কোচিং সেন্টারের ঘুম উড়িয়ে দেওয়া কে এই খান স্যার? ত্রাণ সামগ্রী উদ্ধারের আবহে তড়িঘড়ি ফোন, কি ফেরত দিতে চাইলেন প্রাক্তন বিধায়ক? দুর্নীতির কথা জানালে কখনো স্টেপ নেওয়া হয়নি, বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের। আলাদা ফর্ম জমা না করলেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন এই মহিলারা। মালদায় বাড়ল হোল্ডিং সেন্টারের সংখ্যা, চালু 3য় কেন্দ্র। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, কি অভিযোগ বিজেপি কর্মীর? তৃণমূলের হাতছাড়া হাওড়া জেলা পরিষদ, অনাস্থা 28 বিদ্রোহীর। দাউ দাউ আগুন জাহাঙ্গীরের দপ্তরে, অগ্নিকাণ্ড ঘিরে বড়সড় আশঙ্কা। ক্যান্সারের ওষুধে বড় ধাক্কা, দাম বাড়ানোর অনুমোদন, উদ্বেগ রোগীদের। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের। রাজ্যসভাতেও ধস তৃণমূলের। বাংলার 3টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার জল্পনা। আগস্ট থেকে বদলে যাচ্ছে আইআরসিটিসি রিজার্ভেশন সিস্টেম, আসছে এআই প্রযুক্তি। এবারে বেশুরো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, পোস্ট ঘিরে জল্পনা। বিকেলেই নামলো সন্ধ্যা, কলকাতা জুড়ে ঝেঁপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বিপুল ভারী বৃষ্টির সতর্কতা, জারি অ্যালার্ট, ভিজবে জেলার পর জেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আজ আবার মমতা রাস্তায় নামলেন দোয়া ভিক্ষা করতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের অন্তরে ক্রমবর্ধমান অন্তর্দ্বন্দ্ব ও ভাঙন রুখতেই এই কৌশল নেওয়া হয়ে থাকতে পারে। অভিযোগ, দলের একটি বড় অংশ, বিশেষ করে লোকসভা ও বিধানসভার বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ আলাদা ব্লক তৈরির পরিকল্পনা করছেন। তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে দলের প্রতীক ও তহবিল দখলের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই কি কংগ্রেসের ছত্রছায়ায় ফেরার পরিকল্পনা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
যত দিন যাচ্ছে সংসদের তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে ভিড় যেন ততই বাড়ছে। দিন দুই আগে তৃণমূল সাংসদদের একটা বড় অংশ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে। সেদিনই তৈরি হয় বিদ্রোহী ব্লক। সেই ব্লকের নাকি ভিড় ক্রমশ বাড়ছে, অন্তত বিদ্রোহীদের তেমনটাই দাবি। কিন্তু প্রশ্নটা হলো, ওই বিদ্রোহীদের সংখ্যাটা ঠিক কত? তারা আদৌ দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে যেতে পারবেন তো? বিদ্রোহী শিবিরের দাবি, তাদের হাতে সংসদ সংখ্যা 20-র বেশি। সেদিন নাকি 16 জন তৃণমূল সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। আরও দুজন সেদিনের বৈঠকে ভার্চুয়ালি আরও 2 জন সাংসদ ছিলেন, তারাও নাকি সই করেছেন ওই চিঠিতে। এর মধ্যে বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, আইন, তথ্য ও সংস্কৃতি এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি। পাশাপাশি কিছুদিন আগে রাজ্যের যে 35 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন, এদিন তাদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী হিসেবে, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এবং 19 জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ নবান্ন থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব পেলেন। রাজনৈতিক অস্তিত্ব পুনরুত্থানের তাগিদে কি তবে শেষমেশ 10 জনপথের শরণাপন্ন হতে হচ্ছে? সোনিয়া রাহুলের সঙ্গে একান্ত বৈঠকের পর যখন জাতীয় স্তরে জল্পনা একদা কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলকে এবার নিজের অস্তিত্ব রক্ষায় ফের কংগ্রেসে মিশে যেতে পারে, ঠিক তখনই প্রদেশ কংগ্রেসের অন্দরমহল থেকে যে বয়ান ভেসে এলো তা এক কথায় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যে ভাষায় এই ঘর ওয়াপসির জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তা দেখে ওয়াকিবহাল মহলে একটাই প্রশ্ন, জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে ওঠার যে দাবি তৃণমূল এতদিন করে আসছিল, তা কি এবার দিল্লির দরবারে ধাক্কা খেলো? দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের বাইরের দিকে জগন্নাথ ধাম লেখা ছিল, তা ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে। মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে নতুন ফ্লেক্স, শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। দীঘার জগন্নাথ মন্দিরের নতুন ফ্লেক্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের 24 ঘন্টার মধ্যে বদলে গেল দীঘার জগন্নাথ মন্দির চত্বরের বোর্ড। ধাম মুছে গিয়ে বসলো সাংস্কৃতিক কেন্দ্র। বুধবার দীঘার মন্দির প্রাঙ্গণে বসানো হলো শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার লেখা ফ্লেক্স। দীঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলে পরিচয় দেওয়া নিয়ে পূর্বতন সরকারের জামানাতেই বিতর্ক দানা বেঁধেছিল। সরকারি নথিতে এটি কালচারাল সেন্টার হিসেবে চিহ্নিত, কিন্তু নির্মাণের পরে ধাম শব্দটি জুড়ে দেওয়া হয়। মেসি কাণ্ডে গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত 8ই জুন শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তাকে কোনো রক্ষাকবচ দেননি। আজ ফের ছিল এই মামলার শুনানি। এদিন বিচারপতির স্পষ্ট নির্দেশ, পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। 48 ঘন্টা আগে দিতে হবে নোটিশ। তদন্ত চলবে তদন্তের মতো করেই, কোনো রকম স্থগিতাদেশ নয়। বিচারপতির আরও নির্দেশ, তদন্ত সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। বেকার গ্র্যাজুয়েটদের মাসে 4,000 টাকা দেওয়ার একটি প্রকল্প শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রকল্পের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কারা আবেদন করতে পারবেন তা নিয়েই এই গ্যালারি। জেনে নিন কোথায় ও কিভাবে আবেদন করবেন। বেকার গ্র্যাজুয়েটদের জন্য বড় ঘোষণা নতুন সরকারের। বেকার গ্র্যাজুয়েটদের মাসে 4,000 টাকা দেওয়ার একটি প্রকল্প শীঘ্রই শুরু হতে চলেছে। এর আগে নতুন সরকার বেকার গ্র্যাজুয়েটদের মাসে 4,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। গ্র্যাজুয়েটদের জন্য 4,000 টাকা এবং দ্বাদশ শ্রেণী পাস, ডিপ্লোমা বা ITI পাস করা প্রার্থীদের জন্য মাসে 2,500 টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল। রাজ্য সরকার পরিবর্তনের পর লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ একাধিক পুরনো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকে 100 দিনের কাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট করলেন, কোনো প্রকল্পই পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং ভাতার বন্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হচ্ছে। ভাতার বন্টন ও অনিয়ম নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য। নতুন সরকারের কার্যপদ্ধতি নিয়ে দিলীপ ঘোষ দাবি করেন যে বিগত সরকার রাজনৈতিক ফায়দা তুলতে প্রকল্পগুলির অপব্যবহার করেছে। তার কথায় আগের সরকার নিজের লোকেদের সুবিধা পাইয়ে দিত। লক্ষ্মীর ভাণ্ডারের নামে 3.5 লক্ষ পুরুষের অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা ঢুকেছে, যা নতুন সরকার মেনে নেবে না।
বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে দল, এখন তৃণমূলে হাতছাড়া হওয়ার জোগাড়। সেই আবহের কংগ্রেসে তৃণমূল মিশে যেতে পারে বলে জোর জল্পনা। দিল্লিতে দফায় দফায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনিয়াই মমতাকে কংগ্রেসে মিশে যাওয়ার প্রস্তাব দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সেই আবহে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব নিয়েই ঝড় তুললেন মন্ত্রী তাপস রায়। নিউজ 18 বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিলেন, তার প্রধান লক্ষ্য শিল্পক্ষেত্রে বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং তার জন্য তিনি প্রয়োজনে সব ধরনের প্রচেষ্টা করতে প্রস্তুত। শিল্পায়নের ক্ষেত্রে টাটা গোষ্ঠীর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, টাটাকে রাজ্যে ফেরাতেই হবে। রতন টাটা যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমি ব্যক্তিগতভাবে তার কাছে ছুটে যেতাম। শিল্প জগতে তিনি একজন ফাদার ফিগার। আমি তাকে হাত ধরে অনুরোধ করতাম রাজ্যে বিনিয়োগের জন্য। দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার প্রক্রিয়ার অংশ হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর বাসভবনে আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে বিভিন্ন দলের মধ্যে তৈরি হওয়া মত পার্থক্য দূর করা এবং মোদী সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি এই সাক্ষাতের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। বৈঠকে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও তৃণমূলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের একাংশ সাংসদদের বিদ্রোহী হওয়ার গুঞ্জন এবং দলবদলের জল্পনার প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব। রাজনীতিতে রূপকথা বোধ হয় একেই বলে। 4 দেওয়ালের অনটন, পরের বাড়িতে পরিচারিকার কাজ আর ভাঙা চালের এক চিলতে ঘর, সব বাধা পেরিয়ে এক অভাবনীয় রাজনৈতিক উত্থানের সাক্ষী থাকলো বাংলা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি এখন আর শুধু জনপ্রতিনিধি নন, তিনি রাজ্যের নতুন প্রতিমন্ত্রী। 1 জুন লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। গৃহ পরিচারিকার কাজ করে মাসে মাত্র 2,500 টাকা উপার্জনকারী এক হতদরিদ্র মহিলার এই মন্ত্রী পদে উত্তরণ বাংলার সমকালীন রাজনীতিতে এক নয়া আখ্যান তৈরি করল। ছত্তিশগড়ের চারু পাণ্ডে মাত্র 23 বছর বয়সেই এসএসসি, এসবিআই, আইবিপিএস সহ 19টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য পেয়েছেন। জানুন তার সাফল্যের রহস্য ও প্রস্তুতির কৌশল। যেখানে অধিকাংশ চাকরি প্রার্থী একটি সরকারি চাকরির জন্য বছরের পর বছর প্রস্তুতি নেয়, সেখানে মাত্র 23 বছর বয়সেই 19টি সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করে নজির গড়েছেন ছত্তিশগড়ের চারু পাণ্ডে। এসএসসি, আইবিপিএস, এসবিআই, দিল্লি পুলিশ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় ও রাজ্য স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বর্তমানে দেশের অসংখ্য চাকরি প্রার্থীর কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্তে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্তে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের পথ অবরোধ করে বিক্ষোভ। বুধবার সকালে সীমান্তের 0 পয়েন্টের অনেক ওপরে জমি মাপযোগ করতে দেখে কৃষকরা ক্ষোভ দেখাতে শুরু করে। সীমান্তবর্তী এলাকার নিজেদের নিরাপত্তা ও ফসলের সুরক্ষার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় কৃষকরা। বুধবার সকালে সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্তের 0 পয়েন্ট এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে সাহেবনগর বাজারে পথ অবরোধ করে প্রতিবাদ আন্দোলন করেন তারা। সইজাল কাণ্ডে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত সিআইডির তৎপরতায় এমনই জল্পনা রাজ্যে। আজ বুধবার দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের গোয়েন্দারা। সইজাল কাণ্ডে মোট 3 বার সিআইডির তলব এড়িয়েছেন অভিষেক। এই মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছিলেন তিনি। আজ বুধবারই সেই মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগেই সিআইডির তৎপরতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন সব্যসাচী দত্ত। তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, সব্যসাচী দত্ত তাকে একবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না, আমি শেষ কথা। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তার হতেই খুলে গেছে পান্ডুয়ার বাক্স, আর সেখান থেকে এখন বেরিয়ে আসছে একের পর এক অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী বলেছেন,
মাননীয় মুখ্যমন্ত্রী তখন যিনি ছিলেন তাকে চিঠি পাঠিয়েছিলাম। সব্যসাচী দত্ত বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিছু করতে পারবেন না, আমি শেষ কথা। উনি তখন রাজারহাট নিউ টাউনের বিধায়ক, উনি তখন বিধাননগরের মেয়র। শঙ্কা ছিল বোস্টন থেকে দিল্লি এলেই অভিজিৎ দীপকে পুলিশ গ্রেপ্তার করবে। আশঙ্কার কথা অভিজিৎ নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এক্সট্যান্ডারে লিখেছিলেন, কে জানে হয়তো দেশে ফিরলে তিহার জেল হবে আমার ঠিকানা। যেদিন দেশের উদ্দেশ্যে রওনা হলেন সেদিনও লেখেন, ভারতে যাচ্ছি, দেশের সংবিধানের হাতে নিজের ভাগ্য সঁপে দিয়েছি। সুখের কথা, তার শঙ্কা সত্য হয়নি। অভিজিৎ যন্তর মন্তরে গিয়েছেন, পুলিশ তাকে বাধা দেয়নি। প্রথম বিক্ষোভ সমাবেশের পর মহারাষ্ট্রে নিজের বাড়িতে গিয়েছেন। তার আগে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আগামী শনিবার আবার তারা বিক্ষোভ সমাবেশ করবেন। অভিজিতের শঙ্কা একেবারে অমূলক ছিল না, শাসক দল সচেষ্টও ছিল। বিভিন্ন নেতা বলাবলি করেছেন অভিজিৎদের তৈরি ককরোচ জনতা পার্টির নেপথ্যে পাকিস্তানি মদত রয়েছে। অন্নপূর্ণা যোজনা দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে সবটা হবে আগামী 2 মাসে। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়ে প্রথম দিনে এই যোজনা নিয়ে ঘোষণা করলেন মন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই 50 লক্ষের বেশি মহিলারা ব্যাংকে ক্রেডিট হয়েছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা নতুন আবেদন করছেন, ভেরিফিকেশনের পরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেও 7 থেকে 8 দিনের বেশি সময় লাগবে না। বুধবার মন্ত্রী বলেন, সামনেই বাজেট এবং পাহাড় প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের। অন্নপূর্ণা যোজনা 2000 থেকে 3000 টাকা করা হলো, প্রায় মাসে 10,000 কোটি টাকা খরচ বাড়ছে। একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের সময়, অন্নপূর্ণা যোজনা 3000 করব, বার্ধক্য ভাতা বাড়াবো। ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রথমেই অন্নপূর্ণা ভাতা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং ওটা মোটামুটি ওয়ার্ক ইন প্রোগ্রেস মোডে চলছে। আশা করছি আরও 2 মাসের মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাবে। ডেডলাইন সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন তিনি কলকাতার বাইরে, তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না তিনি। সেই চিঠিতে অভিষেক অতিরিক্ত সময় চেয়েছেন বলেই খবর। তিনি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সে কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। সই কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। গত 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটের তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা হয় তা দেয়নি তৃণমূল। শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণীর নবান্ন সভাঘরের পর কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন বিজেপির বিধায়ক সাংসদদের সঙ্গেই হাজির তৃণমূলের সাংসদ বিধায়করা। হাজির ছিলেন জুন মালিয়া দেবও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বার্তার শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, 35 জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল মঙ্গলের প্রশাসনিক বৈঠকে। 35 জনেই উপস্থিত ছিলেন, তার মধ্যে 33 জন বিজেপির, তৃণমূলের 2 জন, 4 জন সাংসদ উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলের এক সাংসদ বলেই ফেললেন, আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার, তাই আমি মন খুলে আজ বলছি, আমরা এই বন্ডিং তৈরি করতে চাইছি।